গোপালগঞ্জের ঘটনা অনেক কিছু ভাবাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ আর্মির বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। কেন তারা গুলি চালালো, কেনই বা এই ধরনের অত্যাচার করলো, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে খোদ বাংলাদেশেই। সবচেয়ে বড় গল্প হলো একটা স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের সেনাবাহিনী সাজোয়া গাড়ি বা আর্ম ভেহিকেল নিয়ে গোপালগঞ্জে ঢুকেছিল। কেন, কিসের প্রয়োজনে দেশের ভিতরেই থাকা এক শ্রেণীর মানুষের জন্য সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে সেখানে গেল? এর পিছনে আসল কারণটা কি? উত্তর অজানা। বিশ্বের ইতিহাসে খুব কম নজিরই রয়েছে যেখানে একটি সমাবেশে হামলার ঘটনায় সেনা ট্যাঙ্ক নিয়ে গিয়েছিল উদ্ধার করতে। এটা আফগানিস্তান বা আফ্রিকার মতো কোনো দাঙ্গা বিধ্বস্ত এলাকা নয়, এটা বাংলাদেশ। গোপালগঞ্জের ঘটনা প্রশ্ন তুলছে, এটা কি বাংলাদেশে একটা গৃহযুদ্ধের সূচনা, নাকি এমনই একটি সাধারণ ঘটনা? যে ধরনের ঘটনা গোটা বাংলাদেশে বিগত এক বছর ধরে প্রতিনিয়ত ঘটে চলেছে, ওয়াকিবহল মহলের মতে গোপালগঞ্জের ঘটনা একটু আলাদা। সেনাবাহিনীর অতি সক্রিয়তা, এনসিপি নামক এক অর্বাচীন রাজনৈতিক দলকে প্রতিরক্ষা দেওয়ার সবটাই যেন অন্য একটা প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। যে নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহরা সেনাবাহিনীর সাজোয়া গাড়িতে লুকিয়ে পালালেন তা অভূতপূর্ব। অন্যদিকে সেনাবাহিনী গুলি চালিয়ে সরকারিভাবে 4 জন, বেসরকারিভাবে 7 জনেরও বেশি লোকের মৃত্যু ভাবাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণকে। কে সত্যি আর কে মিথ্যে, এটা এখন মূল চর্চার বিষয়। বাংলাদেশ এখন নৈরাজ্যের প্রকৃষ্ট উদাহরণ। ভারতীয় গণমাধ্যম এটা বারবার বলে আসছে, ভারত সরকারের বিদেশ মন্ত্রকে এই দাবি করে আসছে, কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার এবং তার দোসররা তা মানতে নারাজ। তাদের বক্তব্য, ভারতীয় গণমাধ্যম মিথ্যে কথা বলছে, কিন্তু শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? গোপালগঞ্জের ঘটনা সেটাই প্রমাণ করলো। গোপালগঞ্জে কারফিউ বা 144 ধারা জারি করে অন্তর্বর্তীকালীন সরকার বিক্ষোভ থামানোর চেষ্টা করলেও আদেও কি সফল হচ্ছে? রাজাকার বনাম 1971-এর মুক্তিযোদ্ধাদের লড়াই, এটা বাংলাদেশের প্রতিনিয়ত ঘটে চলেছে। আজ সেই রাজাকার বাহিনী যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা মুক্তিযোদ্ধাদের প্রতি মুহূর্তে ফাঁদে ফেলতে চেয়েছেন, তারাই ক্ষমতায়। এনসিপি নামক এক রাজনৈতিক দলের আলাদা কোনো সত্তা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই মনে করেন এই রাজনৈতিক দলটি আসলে জামায়াতে ইসলামী শাখা সংগঠন। কিন্তু সবাইকে অবাক করে বাংলাদেশের সেনাবাহিনী যা করছে তা অনেকগুলি প্রশ্নের উত্থাপন করে দিচ্ছে। গোপালগঞ্জে কেন সেনাবাহিনী গুলি চালালো? কেনই বা তারা আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক নীতি নিল? তাহলে কি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আসল উদ্দেশ্য অন্য? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বিরুদ্ধে বা বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। গোপালগঞ্জের ঘটনার পরে তার মুখে সেনাবাহিনীর সমালোচনা শোনা গেল। গোপালগঞ্জে যে তার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, প্রায় 7-7টা প্রাণ ঝরে গেল। 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে। জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে, জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর ঘটনাক্রম বিচার করলে যেটা সামনে আসে তাতে অবশ্যই সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে। গোপালগঞ্জের ঘটনা নিয়ে কি বাংলাদেশ সেনাবাহিনী বাড়তি তৎপরতা দেখায়নি? কেনই বা তারা গুলি চালালো? এই বিষয়ে জেনারেল ওয়াকারুজ্জামান অবশ্যই কাঠগড়ায় উঠবেন, কারণ তিনি যে দাবি করেছিলেন মাস 4 আগে, সেটা গোপালগঞ্জে পালিত হয়নি। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সত্যিই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে সেফগার্ড দিচ্ছেন? তিনি কি এতদিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন? যেভাবে এনসিপি নেতাদের সেনাবাহিনী সাজোয়া গাড়িতে তুলে গোপালগঞ্জ থেকে বের করে নিয়ে এসেছে সেনাবাহিনী, তারা যেভাবে গুলি চালিয়েছে তাতে অনেক কিছুই পরিষ্কার। বাংলাদেশ সেনা গোটা বিশ্বেই এক বিরল নজির সৃষ্টি করলো। তা হলো নিজের দেশের এক শ্রেণীর নিরীহ নাগরিককে দমন করতে রাজপথে সেনা ট্যাঙ্ক নামিয়েছে এবং গুলি করে হত্যা করেছে। এই ধরনের কাণ্ড গত বছর জুলাই আগস্ট আন্দোলনের সময় করেনি তারা, এবারে করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।